ওয়ালাইকুম আসসালাম। My dear students, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার ব্যাপারে ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। কারণ শিক্ষামন্ত্রী বলেছেন যে পরীক্ষা কবে নেওয়া যায় এবং কিভাবে নেওয়া যায় এ ব্যাপারে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং খুব
তাড়াতাড়ি তোমাদেরকে বিষয়ে জানানো হবে, তবে ম্যাক্সিমাম 3 মাস তোমরা ধরে রাখো, এই 3 মাসের মধ্যে হবেই। আর তোমাদের আগে পরীক্ষা হয়ে যাবে এসএসসির, ওদের তো অলরেডি আমরা ফর্ম ফিল আপ করে ফেলছি, তোমাদের ফর্ম ফিল আপ হয়তো 1 মাস পরে শুরু হবে। আর একটা বিষয় তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের কলেজ পরিচালনার জন্য বুয়েটের যে কমিটি আছে, তা সেখানে সিদ্ধান্ত হয়েছে যে কোরবানির পরে 1 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই টেস্ট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমাদের ফর্ম ফিল আপ হবে। কাজেই তোমরা প্রস্তুতি নাও, এবং তার আগে তোমাদের এই জুলাই মাসে তোমাদের কিছু অনলাইনে কিছু শর্ট টেস্ট হবে। এনিওয়ে, তোমাদের মনে আছে নিশ্চয়ই গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস করেছিলাম। এবং বোর্ডের ধারাবাহিকভাবে যে বোর্ডের গুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, আমরা কিন্তু সেগুলোকেই অগ্রাধিকার দিচ্ছি এবং সেগুলো করাচ্ছি। আর তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে তখন দেখবে যে এগুলো কমন চলে আসছে। কাজেই যারা পরীক্ষায় পাশ করতে চাও তারা একটু কেয়ারফুল হও। আর 3টে মাস আছে মাত্র। এতদিন তো লকডাউনের মধ্যে অনেকেই পড়াশোনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড কমই ছিল, আবার অনেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, অনেকে আমাদের সাথে যোগাযোগ রেখেছে, কারণ পড়াটা জিজ্ঞেস করলে তারা খুব হাইলি রেসপন্ড করে। তাহলে বোঝাই যায় যে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা প্রস্তুতি খুব ভালো নিচ্ছে এবং এখনো নিতেছে। তাহলে আমরা আজকে ধরবো কুমিল্লা বোর্ড 2017 সালের গুলো আমরা সব শেষ করতেছি। ইতিমধ্যেই 4টা বোর্ডের সম্ভবত শেষ হয়ে গেছে, মোস্ট ইম্পর্টেন্ট গুলো। আজকে কিছু শর্টকাট করে দেখলাম ইম্পর্টেন্ট একটা আছে কুমিল্লা বোর্ড 2017-তে। তোমাদের কাছে যাদের নবদূত বই আছে তারা 796 পৃষ্ঠা খোলো, নবদূত 796, আর এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। তাহলে আমরা এখনই স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই আমরা ধরব কুমিল্লা বোর্ডের 17 সালের, প্রথমেই ধরব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 খুব মনোযোগ দিয়ে শুনবে তোমরা, এবং সাথে সাথে আমরা উত্তরগুলো কমপ্লিট করব। তাহলে আমরা সরাসরি এখন তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি কোশ্চেন নাম্বার 5। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোশ্চেন নাম্বার 5, এবং এটা তোমরা বোধহয় ক্লাস 10-এ যখন ছিলে তখনও করেছো, তবে সেখান থেকে একটু পরিবর্তন এখানে আছে, সেই পরিবর্তনটুকু সহ আমি তোমাদের বলবো। আচ্ছা, তাহলে এবার খুব মনোযোগ দিয়ে শোনো। শুরুতেই আছে, প্রশ্নটা কিরকম থাকবে দেখো। রিড দ্য টেক্সট and fill in the gaps with correct form of verbs as per subject and context. সাবজেক্ট দেখতে হবে এবং কনটেক্সট মানে প্রেক্ষাপট, এই কোন প্রেক্ষাপটে এই প্যাসেজটা লেখা আছে ঘটনাটা বুঝতে হবে। আর একটা জিনিস বুঝবা যে ইন্টারমিডিয়েটে কিন্তু সমস্ত তোমার রাইট ফর্ম অফ ভার্বস কোনো না কোনো ঘটনার উল্লেখ থাকে, সেই ঘটনাটা বুঝতে হবে। আর নিচের ক্লাসে ডিটাচড সেন্টেন্সেস থাকে, তোমাদের ডিটাচড সেন্টেন্সেস না,
তোমাদের একটা গল্পের মতো থাকে, সেই গল্পটা বুঝতে হবে। তা সেটা কোন টেন্সে লেখা, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আমরা একটু দেখি, পড়ব এবং নিয়ম কানুন সহ তোমাদের বলবো, সাথে সাথে তোমরা লিখে রাখবে। তাহলে তোমরা খাতায় লিখো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5। তারপরে এ বি সি ডি নিচে নিচে সিরিয়াল দাও, বোর্ডের খাতায় যেভাবে দিবে সেভাবে। তোমাদের আগের দিনও আমি বলেছিলাম যে বোর্ডের খাতায় কিভাবে লিখতে হবে, আমি ঠিক সেই সিস্টেমে তোমাদের ক্লাসে দেখাবো, এবং এই সিস্টেমটাই তোমরা ফলো করবে যদি ভালো নম্বর পেতে চাও। আচ্ছা, তাহলে আমরা টেক্সট পড়া শুরু করি। ইংলিশ বি দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা একটা সেন্টেন্স, এখানে বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপরে এই প্যাসেজটা লেখা। তাহলে এটা মোস্ট প্রবাবলি এটা প্রেজেন্ট টেন্সই হবে। আর প্রথম ড্যাশে ইংলিশ ইজ, ব্র্যাকেটে আছে বি অথবা টু বি। তাহলে বি অথবা টু বি মানেই হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। যদি সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর বসবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে। ইংলিশ একটি ব্যাপকভাবে ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ইংলিশের সাথে ইজ বসবে। আচ্ছা, না বুঝতে পারলে কেউ কিন্তু আমাকে বলবে, সাথে সাথে রেসপন্ড করবে যে স্যার এটা রিপিট করেন। বি নাম্বার লাইনে চলে আসো। ইট লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপাসেস সাচ অ্যাজ ড্যাশ মেইনটেইন কোঅপারেশন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বিদেশিদের সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু প্যাসিভ ভয়েস। বিদেশিদের সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন আরেকটা সেন্টেন্স বলি, আমার দ্বারা কাজটি করা হয়, তার মানে প্যাসিভ ভয়েস এটা। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট আমরা আগেই বুঝতে পেরেছি, তাহলে অ্যামিজার বসবে এবং বি3 বসবে। তাহলে ইংলিশ ইজ লার্নড, LEARNT, ইংলিশ ইজ লার্নড, LEARNT। সবাই লিখো, ইংলিশ ইজ লার্নড, ইংরেজি শেখা হয়। টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স, বিদেশিদের সাথে যোগাযোগ করার জন্য। ফর ভেরিয়াস পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে। সাচ অ্যাজ, একটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটা তোমাদের আগেই বলেছিলাম, দ্য সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি দুইটি মূল ভার্ব থাকে তাহলে দ্বিতীয় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে মেইনটেইনিং কোঅপারেশন, সি নাম্বার ড্যাশে হবে মেইনটেইনিং, যা আছে তার সাথে আইএনজি, মেইনটেইনিং, MAINTAIN, তারপরে আইএনজি যোগ, মেইনটেইনিং কোঅপারেশন। আর কি, কোএক্সিস্টেন্স মানে সহ অবস্থান, অ্যান্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন, এবং ব্যবসায়িক তথ্য আদান প্রদানের জন্য। তাহলে এখানে তিনটা কারণ, সহযোগিতা, সহ অবস্থান বা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে, আর একটা কি, সারা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য চালাতে হলে বিদেশিদের সাথে ইংলিশে আমাদের যোগাযোগ করতে হয়। There are also certain jobs, ডি নাম্বার লাইনে চলে আসছি আমরা। There are also certain jobs, কিছু কিছু চাকরি রয়েছে, হুইচ ব্র্যাকেটে আছে রিকোয়ার জবস, কিন্তু তাহলে এটা প্লুরাল, হুইচ রিকোয়ার, যেখানে দরকার হয়, যেখানে কিছু কিছু চাকরি রয়েছে যেখানে দরকার হয় বা যেখানে প্রয়োজন হয় বা যেখানে চাওয়া হয়, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। হুইচ রিকোয়ার, সেই চাকরি সেই জবগুলোই কি চায়, হুইচ রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, ইংলিশে কাজ করার ভালো দক্ষতা চায়। অনেক চাকরি আছে এরকম, সেখানে ইংলিশে কাজ করার ভালো দক্ষতা আছে কিনা এটা তারা যাচাই করে নেয়। তাহলে এখানে হুইচ রিকোয়ার্স, এখানে যা আছে তাই বসবে, কারণ তারা সাবজেক্টটা হলো প্লুরাল,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থার্ড পারসন ঠিক আছে, কিন্তু সিঙ্গুলার নাম্বার যদি হতো তাহলে এস বাই এস হতো। এখানে প্লুরাল আছে তাই এস বাই এস হবে না। তাহলে রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ, গুড ফাংশনাল নলেজ of English, good functional knowledge of English. নাহিন, নাহিন কি উপস্থিত আছে? রেসপন্ড করো। নাহিন, তুমি রোল নম্বর উল্লেখ করো নাই, নেক্সট ক্লাস থেকে তুমি রোল নম্বর অবশ্যই উল্লেখ করবে, কারণ এগুলো সব রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, there are also certain jobs which require good functional knowledge of English. The jobs of a pilot. তার মানে কিছু কিছু চাকরির কথা বলা হয়েছে যেখানে ইংলিশ অবশ্যই প্রয়োজন। এখন চাকরিগুলো কি কি? দ্য জবস অফ এ পাইলট, পাইলটের চাকরি। তারপরে পোস্টম্যান, পোস্টম্যানের চাকরি করতে হলেও ইংরেজি জানতে হবে। টেলিফোন অপারেটর, কারণ বিদেশিদের সাথে কথা বলতে হলে যে টেলিফোন রিসিভ করবে তাকে ইংরেজি জানতে হবে। এ ট্যুরিস্ট গাইড, যারা ট্যুরিস্টদের সহযোগী হিসাবে কাজ করে। মেকানিক, তাকেও জানতে হবে। এ রিসিপশনিস্ট, যে রিসেপশনে থাকে তাকে ইংরেজি জানতে হবে, কারণ বিদেশিরা আসতে পারে সরকারি অফিস আদালতে। অফ অ্যান ইন্টারন্যাশনাল হোটেল, কোনো আন্তর্জাতিক হোটেলে। অ্যান এক্সিকিউটিভ অফ এ মাল্টিন্যাশনাল ফার্ম, এবং বহুজাতিক কোনো ফার্মে উচ্চপদস্থ কর্মকর্তা পদে চাকরি করতে হলে ইংলিশ প্রয়োজন, এটসেট্রা। উইদিন ব্র্যাকেট বি এ ফিউ অফ দেম, এটা কত নাম্বার? আর এ ফিউ অফ দেম। তাহলে এই যে চারটা পাঁচটার কথা বলা হলো, অনেকগুলো চাকরির মধ্যে এটা অল্প কয়েকটা। এরকম আরও অনেক চাকরি আছে সেখানে ইংলিশ প্রয়োজন হয়। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে যাব, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। পরবর্তী লাইনে যাই। বি আর এ ফিউ অফ দেম বিসাইডস আ স্টুডেন্ট, একজন ছাত্র। উইশ টু গো ফর ইজ দেখ একটা ভার্ব। আচ্ছা, একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব আছে, তাহলে এখানে ব্র্যাকেটের যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি যোগ করো। আর যদি তোমাদেরকে বলছিলাম দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু যদি প্রথম ভার্বের ব্র্যাকেটের মধ্যে প্রথম ভার্ব দেয়া থাকে সেটার সাথেই আইএনজি যোগ হবে। বিসাইডস আ স্টুডেন্ট উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন ইংলিশ। হায়ার স্টাডিজের জন্য যে আদার কান্ট্রিজ যেতে চায় তাকে অবশ্যই ইংরেজি, ভালো ইংরেজি জানতে হবে। গুড কমান্ড ওভার ইংলিশ, তাকে ইংলিশের উপরে ভালো দখল থাকতে হবে, ইংলিশে অলওয়েজ কথা বলতে হবে। বিকজ দ্য বুকস অন অ্যাডভান্সড এডুকেশন আর মোস্টলি রিটেন ইন ইংলিশ। রিটেন হবে এখানে, বইগুলো লেখা হয়েছে, যে পড়তে যাবে সে তো আর লেখে নাই, অন্যের দ্বারা, অন্যের দ্বারা লেখা হয়েছে, অন্যের দ্বারা লেখা হয়েছে। মোস্টলি রিটেন ইন ইংলিশ, মোস্টলি রিটেন। রিটেন লিখতে কিন্তু, রিটেন লিখতে তোমরা আগেই তোমাদের বলেছি, রাইটিং লিখতে একটা টি, রিটেন লিখতে ডবল টি। আর মোস্টলি রিটেন ইন ইংলিশ। আমরা জি নাম্বারে চলে আসছি, এবার চলে আসো পরবর্তী লাইনে। সো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান নো ওয়ে বি ইগনোরড। বি, সুমাইয়া, সুমাইয়া কি শুনতে পাচ্ছ? তুমি তোমার নামের পরে রোল নম্বর লেখো নাই, পরবর্তী ক্লাস থেকে নামের পরে রোল নম্বর সংযুক্ত করে নিও, কারণ আমরা রোল নম্বরগুলো রেকর্ড করে রাখতেছি কমিটির
সিদ্ধান্ত অনুযায়ী ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা যায় এটা একটা বিশেষ ভূমিকা রাখবে। তো সুমাইয়া পরবর্তী ক্লাস থেকে নামের পরে রোল নম্বর লিখবে। থ্যাংক ইউ। আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। ক্যান নো ওয়ে, নো ওয়ে এটা একটা ফ্রেজ। আসলে কিন্তু নো ওয়ে এটুক যদি আমি বাদ দিয়ে দেই, দেখো ইন নো ওয়ে এটার আগেও কমা আছে পরেও কমা আছে, এটা একটা অতিরিক্ত অংশ। তাহলে মূল মূল সেন্টেন্সের অংশ, মূল সেন্টেন্স হচ্ছে ক্যান বি। তাহলে ক্যান বি, তোমাদেরকে একটা ক্লাসে বলছিলাম যে মডেল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এই যে আমি বারবার দেখাচ্ছি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এই যে এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে সাধারণত মূল ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মডেল অক্সিলারির পরে যদি বি থাকে, এই যে বি আছে, তারপরে ব্র্যাকেটে যদি ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই V3 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে বুঝতে পারো নাই সে আমাকে বলবে। এখানে কারা কারা উপস্থিত আছে আমি সব রোল নম্বরগুলো প্রেজেন্ট করে দিয়েছি। আর তাহলে এখানে হবে ইগনোরড, ইডি যোগ V3 হবে, কারণ এটা প্যাসিভ ভয়েস। আমরা নেক্সট লাইনে যাচ্ছি। রাদার উই শুড, শুড এখানে দেখো শুড বি লেখা নাই। একটু আগে বললাম মডেল অক্সিলারি ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এরপরে যদি ব্র্যাকেটে মূল ভার্ব থাকে অবশ্যই বেস ফর্ম হবে, কিন্তু এই মডেল অক্সিলারিগুলোর পরে যদি বি থাকে এবং তারপরে ব্র্যাকেটে যদি ভার্ব থাকে তাহলে সেটা V3 হবে। তাহলে এখানে শুড আছে কিন্তু তারপরে বি নেই, কাজেই এখানে বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্মটা কি? পিইউটি, পুট। তাহলে আবার দেখো, রাদার উই শুড পুট হাই ইম্পর্টেন্স অন, হাই ইম্পর্টেন্স অন। আমরা লাস্ট ড্যাশে চলে আসছি। লাস্ট ড্যাশে তোমরা প্রিপোজিশন ভালো করেই বুঝো, যে অত্যন্ত দুর্বল স্টুডেন্ট সেও জানে হোয়াট ইজ প্রিপোজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। তাহলে নাউনের পূর্বে অবস্থান করবে। তাহলে যে সকল শব্দ নাউনের পূর্বে অবস্থান করে ওই নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের একটা সম্পর্ক নির্ণয় করবে, সেটাই হলো প্রিপোজিশন। নুসরাত জাহান, নুসরাত জাহান কি শুনতে পাচ্ছ? নুসরাত জাহান এবং সুমাইয়া, তোমরা দুইজন, হ্যাঁ শোনো, তোমরা দুইজন নামের পরে রোল নম্বর লেখো নাই। এখন পরবর্তী ক্লাস থেকে নামের পরে রোল নম্বর অ্যাডজাস্ট করে নিবে, কারণ এই শুধু রোল নম্বরগুলো আমরা লিখে রাখতেছি, এখন থেকে স্যাররা লিখে রাখবে এবং এগুলো হাজিরা খাতায় গিয়া আবার রেকর্ড করতে হবে। আর ফর্ম ফিল আপের সময় এই কারা কারা ক্লাসে উপস্থিত থাকে এইগুলো মূল্যায়ন করা হবে। ক্লিয়ার? নুসরাত, পরবর্তী ক্লাস থেকে নামের পরে রোল নম্বরটা ব্র্যাকেটে লিখে রাখতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী লাইনে যাচ্ছি, সেটা লাস্ট, সেটা হলো ইম্পর্টেন্স অন। তাহলে অন একটা প্রিপোজিশন, তাহলে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশনের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ হয়। আবার শোনো, টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশনের পরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হবে। এখানে অন, ইম্পর্টেন্স অন, তারপরেই ব্র্যাকেটে আছে লার্ন, তাহলে নিয়ম অনুসারে এখানে হবে লার্নিং, LEARNING, লার্নিং। তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেললাম। তোমরা যারা লিখেছো এবার মিলিয়ে নাও, আর যদি কেউ দু একটা না লিখতে পারো তারা এখান থেকে দেখো। তোমাদের জন্য এটা সকাল থেকে উঠে আমি এই প্রস্তুতি নিয়েছি, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমি দেখেছি, তার মধ্যে
কুমিল্লা বোর্ডটাকেই আমার মনে হচ্ছে 17 সালের প্রশ্নটাই ইম্পর্ট্যান্ট, আর ঢাকা বোর্ড সাধারণত অন্যান্য বোর্ডের প্রশ্ন ফলো করে। তাহলে আমরা এটা একটু মিলিয়ে নেই। বোর্ডের খাতায় এভাবে লিখবে, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5, রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে 1 2 ABCDEFGHIJ, এটা নিচে নিচে দিবে, সাইড বাই সাইড দিবে না, আপ অ্যান্ড ডাউন, এবং এভাবে কোনো কাটাছেঁড়া বা ইরেজিং ছাড়া এভাবে লিখে দিবে স্পষ্টভাবে। এক পৃষ্ঠায় একটা প্রশ্ন উত্তর, তারপরে পরবর্তী পৃষ্ঠায় আবার আরেকটা প্রশ্ন উত্তর লিখবে। যদি এরপরে জায়গা খালি থাকে সেখানে কিছু লেখার দরকার নাই। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমাদের ন্যারেশন করার কথা, আশা করি সবাই লিখেছো। এ নাম্বারে ইজ, বি নাম্বারে ইজ লার্নড, সি নাম্বারে মেইনটেইনিং, ডি নাম্বারে রিকোয়ার, ই নাম্বারে আর, এফ নাম্বারে উইশিং, জি নাম্বারে রিটেন, এইচ নাম্বারে ইগনোরড, আই নাম্বারে পুট এবং জে নাম্বারে লার্নিং। সবাই লিখেছো। এখন আমরা কথা নাম্বার শুরু করব। আমাদের নিয়ম অনুসারে তোমাদেরকে বলছিলাম যে আমরা দুইটা প্রশ্ন শেষ করব আজকে। যদি টাইম শেষ হয়ে যায় তোমরা আবার জয়েন করবা। আচ্ছা, এখন ধরবো আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7, সবাই লিখো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7। দুই কেজি নাকি? Start writing. Answer to the question number 7. প্রশ্নে কি থাকে? Change the narrative style by using indirect speeches. Change the narrative style by using indirect speeches. আবার যদি ন্যারেশনটা ডিরেক্ট হিসাবে দেওয়া থাকে তোমার ইনডাইরেক্ট করতে হবে, কিন্তু কোনো কোনো সময় ইনডাইরেক্ট হিসাবে ন্যারেশন দেয়া থাকে তখন তো ডিরেক্ট ন্যারেশন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ন্যারেশনটা পড়ব, তারপরে কিভাবে উত্তর লিখতে হবে সেই অনুসারে উত্তরটা আমি তোমাদের বলবো অত্যন্ত সহজ করে। তোমরা যদি 4-5টা বই খুঁজো, 4-5টা বইয়ে 4-5 রকম ভাবে ন্যারেশনের উত্তর লেখা যায়, কাজেই তোমরাও লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু টাইম কম আমরা দেখতেছি কত নাম্বার বললাম ন্যারেশন। দেখো ন্যারেশন 7 নাম্বারে দেখো, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস। আচ্ছা, তো তোমাদের আগেই বলেছি যে ইনডিরেক্ট ন্যারেশন, এটা ডিরেক্ট ন্যারেশন হিসাবে দেয়া আছে, আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করব। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করলাম। শুরুতেই আছে, হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার। এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, একটা প্রশ্ন করা হয়েছে। কে প্রশ্ন করলো? সেড দ্য রিচ ম্যান। রিচ ম্যান জিজ্ঞাসা করলো, তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো? আচ্ছা, কাকে জিজ্ঞাসা করলো আমরা হয়তো পরবর্তী লাইনে পাবো। নো সেড দ্য কবলার। কবলার মানে মুচি, যে জুতা সেলাই করে, সে বলল যে না। তারপরে সে কি বলছে? আই অ্যাম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট। আমি বর্তমানে যা পাই সেটা নিয়েই হ্যাপি, অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। এবং আগামী দিনের জন্য, আগামীকালকের জন্য আমি খুব কমই ভাবি। বোঝার চেষ্টা করো, একজন রিচ ম্যান জুতা সেলাই এর লোকটার কাছে জিজ্ঞাসা করলো, তুমি কি সেভ ফিউচারের জন্য কিছু সেভ করো? কবলার উত্তর দিল না, আমি বর্তমানে যা পাই তা নিয়েই সুখী এবং আমি ভবিষ্যতের জন্য, আগামীকালের জন্য আমি কোনো চিন্তা করি না। তারপরে আবার দ্য রিচ ম্যান বলল, নো দ্যাট উড নট ডু।
রিচম্যান কি বললো? সেড দ্য রিচম্যান, নো দ্যাট উড নট ডু। সে বললো না, এরকম করলে হবে না। আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট। এখানে ওয়ান্ট শব্দের অর্থ অভাব। ওয়ান্ট শব্দটা কিন্তু দুইভাবে ব্যবহৃত হয়। একটা হলো যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। এখানে ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া, কিন্তু এখানে ওয়ান্ট শব্দের অর্থ অভাব। আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট, আমি তোমাকে দেখতে চাই তুমি অভাবের ঊর্ধ্বে। পরবর্তী লাইনে যাও। হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। সে কিছু টাকা দিয়ে, সে 5,000 বা 10,000 টাকা দিয়ে বলল এই টাকাটা তুমি রাখো। হ্যাভ দিস মানে এই টাকাটা নাও এবং এটা রেখে দাও। আচ্ছা, আমাদের টাইম রানিং আউট, আর 10 মিনিটের মধ্যে রানিং আউট হবে। তাহলে 10 মিনিট এর মধ্যে যদি আমাদের শেষ না হয় তাহলে আমরা আবার জয়েন করব। আর যদি 10 মিনিটে শেষ হয়ে যায়, ভেরি গুড। মিথিলা, এতক্ষণ পরে আসছো। মিথিলা, জেরিন, চৈতি, কিন্তু তোমার রোল নম্বরের কোনো সুযোগ নাই, রোল নম্বর লেখো নাই। এরপর থেকে রোল নম্বর লিখবে। আচ্ছা, আমরা তাহলে এবার শুরু করি। এতক্ষণ বললাম ন্যারেশনের মিনিংটা। আচ্ছা, তাহলে কে বললো, কাকে বললো, এই কথাগুলো এখানে চলে আসবে। তাহলে দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার, শুরুতেই হবে দ্য রিচ ম্যান, না বুঝতে পারলে জিজ্ঞেস করবা। দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার ইফ হি হ্যাড সেভড সামথিং ফর দ্য ফিউচার। আবার শোনো, দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার, ইফ বসবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ইফ বসে না, ওটা দিয়েই শুরু করতে হয়। মিথিলা, জেরিন, চৈতি, এর পরের দিন থেকে তুমি নামের পরে রোল নম্বর লিখবা। আচ্ছা, আবার বলি, দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার ইফ হি হ্যাড, হ্যাভ থাকলে হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, সেভ সামথিং ফর দ্য ফিউচার। এখানে আসো, নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে দ্য কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, দ্য কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and said that he was happy with the present and thought little about tomorrow আছে, tomorrow পরিবর্তন হয়ে about the next day, about the next day। আচ্ছা, আবার শোনো, the cobbler replied in the negative and said that he was অ্যামিজার থাকলে was where হবে, he was happy with the present and thought, থিং থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, thought little about tomorrow থাকলে the next day, about the next day। এই পর্যন্ত আশা করি সবাই বুঝেছো। এরপরে রিচম্যান বলল না, এরকম করলে তো হবে না। এখানে নো, এটা কিন্তু রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এখানে হওয়ার কথা নয়, কারণ ওই যে কবলার বলল আমি বর্তমানকে নিয়ে ভাবি, ভবিষ্যতের কথা আমি ভাবি না। এ কথা শুনে রিচম্যান বলল না, তাতে তো হবে না, এরকম করলে চলবে না। তাহলে সে কিন্তু ডিসএগ্রি করলো। তাহলে এখানে তুমি দিয়ে দাও, এগুলো কিন্তু বোঝার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার, অ্যাপ্রিহেন্ড করার ব্যাপার। তাহলে এখানে দ্য রিচম্যান ডিসএগ্রিড, এই নো এর জন্য, আমি যে ধরলাম নো, এই যে দেখো, এই নো এর জন্য হবে ডিসএগ্রিড উইথ দ্য কবলার, ডিসএগ্রিড উইথ দ্য কবলার। আবার শোনো, ডিসএগ্রিড উইথ দ্য কবলার, এখানে নো এর জন্য। আবার শোনো, দ্য রিচম্যান ডিসএগ্রিড উইথ দ্য কবলার অ্যান্ড সেড দ্যাট ইট উড নট ডু, ইট উড নট ডু। পরবর্তী লাইন, and added that,
যেহেতু রিচম্যানই কথা বলছে, and added that he liked to see him above want. আবার দেখো, and added that, এখানে আমরা এর রিচম্যানের পরে দিয়েছি and added that he liked to see him, এই হিম মানে কবলার, above want, তারপরে ওকে অনুরোধ করলো যে এই টাকাটা তুমি নাও এবং এটা রেখে দাও। এইখানে দাও ফুল স্টপ উঠে, ফুল স্টপই থাকুক, অসুবিধা নাই। দেন হি টোল্ড হিম, তার রিচম্যান কবলারকে বলল, দেন হি টোল্ড হিম টু হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। এখানে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ বুঝায়, আদেশ উপদেশ অনুরোধ বুঝালে টেন্স বসে না, 2-3 মিনিট আছে, টেন্স পরিবর্তন হবে না, কাজেই টু বসবে, দ্যাটও বসবে না। তাহলে দেন দ্য কবলার টোল্ড হিম টু হ্যাভ দ্যাট মানি অ্যান্ড কিপ ইট। আবার শোনো, দেন দ্য কবলার, দেন দ্য রিচ ম্যান told him to have that money and keep it. ক্লিয়ার হয়েছে? লাস্ট লাইন আবার শোনো, then the rich man told the cobbler to have that money and keep it. এখানে টু বসলো কেন? কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দ্যাট বসে নাই কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, টু বসে, এবং হ্যাভ, এটা হ্যাভই বসছে। কারণ কি? অন্য জায়গায় কিন্তু হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, এখানে হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্স পরিবর্তন হয় না। তো আমাদের টাইম আর 1 মিনিট আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী দিন আরো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমরা যে জিনিসগুলো নিয়ে ক্লাস নিচ্ছি এগুলোই পরীক্ষায় থাকবে। তারপরেও টেস্ট পরীক্ষা তোমাদের কোন কোন বিষয়ের সিলেবাস, কতটুকু সিলেবাসের উপরে হবে, সমস্ত টিচাররা একটা শর্ট সিলেবাস তোমাদের দিয়ে দিবে, এবং তারা যা যা ক্লাস নেয় ওগুলোর উপরেও যদি বলে যে আমরা যা যা ক্লাস নিয়েছি বা নিচ্ছি এগুলোই ফলো করো, এগুলোর মধ্যে থেকে আমরা টেস্ট পরীক্ষার প্রশ্ন করব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।